ঈদ মোবারক। রাত পোহালেই পালিত হতে যাচ্ছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। প্রতি বছরের ন্যায় এই ঈদ মুসলিম উম্মার জন্য এক অনন্য উৎসব, যা ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আসে। পবিত্র এই দিনটি মানবতা ও সম্প্রীতির এক অপূর্ব সংমিশ্রণ, যা সবাইকে এক সূত্রে বাঁধে। রাজনীতিকরা রাজনীতির বাইরে গিয়ে এই দিনটিকে কে কিভাবে কাটায়, কি আছে তাদের এবারের ঈদ ভাবনায়, আপনাদের সাথে আছি আমি তাসনুভা তন্নি। রাজখান স্টুডিওতে আজকের এই আয়োজনে আমাদের সাথে আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ATU তাজ রহমান এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। রাত পোহালে ঈদ, তাই ঈদের শুভেচ্ছা দিয়েই আসলে শুরু করতে চাই। তাজনুভা, আপনার কাছে আসতে চাই। আমাদের দুজনের নামেও অনেক মিল আছে। ঈদটা কেমন কাটে এবং আসলে নতুন রাজনীতিবিদ বললে খুব একটা ভুল হয়তো হবে না, নতুন একটি রাজনৈতিক দল, আপনারা এবছরই প্রথম হয়তো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবার পর ঈদ পালন করতে যাচ্ছেন। কি মনে হচ্ছে, কেমন লাগছে? রাজনীতিক হিসেবে ঈদটাকে ঠিক কিভাবে দেখছেন? ধন্যবাদ তন্নি, আপনাকে ঈদ মোবারক এবং আমার সহ আলোচক এবং দর্শক দেশবাসী সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে যেহেতু ঢাকায় থাকা হয় আর ঈদে ঈদ করতে চট্টগ্রাম, আমার বাড়ি চট্টগ্রামে থাকছি। সো গত 7 মাসের পুরো জার্নিটার পরে জুলাই গণ অভ্যুত্থান, এরপর জাতীয় নাগরিক কমিটি, এরপর জাতীয় নাগরিক পার্টি, খুব ট্রান্সফরমেশনগুলো খুব দ্রুত হয়েছে এবং কখনো যেন থামার আসলে সময় হয় নাই। সো ঈদের ছুটিটা বা ঈদের এই সময়টা হয়তো একটু থামার সময় হবে আমাদের সবার। আর রাজনীতিতে আসবো সত্যিকার অর্থে এরকম তো কোনো প্ল্যান কখনো ছিল না। আপনি জানেন যে আমি চিকিৎসা পেশায় ছিলাম এবং আপনাদেরই একজন ছিলাম সহকর্মী। সো এখান থেকে হঠাৎ করে একদম 7-8 মাসের মধ্যে একটা বড় পরিবর্তন। সো ওভারহেলমিং খুবই। আর হচ্ছে বাড়িতে যেটা হয় যে সবাই কিভাবে রিসিভ করছে, এখন আসলে মানুষজনের জানাটা যে কিভাবে আসলাম, কি হচ্ছে, আমাদের চিন্তা কি, এবং নতুন দলের আপনি দেখছেন যে সবার প্রত্যাশা অনেক বেশি যে আমরা নতুন কি আনছি। সো ছুটিতেও কিন্তু এই সোশ্যাল গ্যাদারিংয়ে এই আলোচনাটাই বেশি, এটার সম্মুখীনই বেশি হচ্ছে যে কিভাবে আমরা নতুন দেশকে, নতুন বাংলাদেশের যে কথা বলছি বা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ব্যবস্থা কথা বলছি, সেটা আমরা কতটুকু কি করতে পারবো। এবং যে আপনি বললেন নতুন রাজনীতিবিদ হিসেবে, সো এটা হিসেবে পরিবারের কাছে আসাটা এটা এই প্রথম, কিন্তু অবশ্যই খুব ভালো লাগছে। সবাই কি ভীষণ খুশি এবারে নতুন রাজনীতিবিদ তাজনুভা জাবিনকে পেয়ে? আমার মার বোন ছাড়া আমার এই সাইডে আসলে তেমন কেউ নেই, বাট আমার শ্বশুর বাড়ির লোকজন খুবই খুশি এবং তাদের সাথেই আমি এবার ঈদটা ভাগ করছি এবং তারা টক শো দেখে, বিভিন্ন মন্তব্য করে, ইন্সপায়ার করে। সো এবার ঈদের ছুটিতে তাদের সাথে রাজনৈতিক আলাপ আরও বেশি হবে বলে আশা করছি। কিন্তু সবারই ঘুরে ফিরে একটা ইচ্ছা থাকে যে, বা আগ্রহের জায়গা থাকে যে আমরা নতুন কি করছি, নতুন কি আনছি, কিভাবে অন্যান্য বারের থেকে, অন্যান্য দলের থেকে বা আমাদের যে চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি ছিল সেটাকে বদলানোর জন্য, অপসংস্কৃতি ছিল সেটাকে বদলানোর জন্য আমরা আসলে কতটুকু প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের প্ল্যানিং কি, আমরা কিভাবে ঈদের পরে মাঠে নামবো, এইসব নানা জিজ্ঞাসা থাকে। নতুন রাজনৈতিক দল হিসেবে ঈদেও আসলে আপনারা নতুন করেই কিছু ভাবার চেষ্টা করছেন। ATU তাজ রহমান, এই যে আসলে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, খুব সাধারণভাবে যারা রাজনীতি করেন তারা ঈদের এই দিনগুলোতেও কিন্তু একেবারে সাধারণ মানুষের কাছাকাছি গিয়ে আপনারা ঈদগুলোকে পালন করছেন, তারাও আপনাদের পরিবারের একটা অংশ। কেমন কাটে আসলে ঈদের দিনগুলো? কোথায় থাকা হবে ঈদের দিনটাতে? ঈদ মোবারক। দেশের এবং প্রবাসে যারা দেখছেন সবাইকে ঈদের শুভেচ্ছা। দেখেন, আমরা যারা রাজনীতি করি আমাদের তো পরিবারের সাথে হলো আমাদের রাজনৈতিক দল একটা পরিবার, জনগণ একটা পরিবার, সবাইকে নিয়ে আমরা ঈদ করতে চাই। ঈদে তো গ্রামে যাওয়া হয়, এলাকায় যাওয়াই হয়, সাধারণত এলাকার মানুষের সাথে দেখা হয়, ঈদের ঈদগাহ ময়দানে গিয়ে নামাজ পড়া। আমি সিলেটের সন্তান, সিলেট বাড়ি, যদি মা বাবা নাই, বাইরেও নাই, সব বাইরে। বোন আছে আমার একটা, বড় বোন থাকবে, দেখা হবে বোনের সাথে, এলাকার লোকের সাথে দেখা হবে। সবাই ফোন করে বলতেছে কবে আসতেছি, কবে যাচ্ছি। এটা খুব ভালো লাগে, নিজের এলাকায় গিয়ে ঈদ করা, এলাকার লোকের সাথে দেখা করা খুবই ভালো লাগে। বাট আমাদের রাজনীতিতে যেটা খুবই দুঃখজনক, দীর্ঘদিন আমরা কেউ কারোর ঈদের সময় শুভেচ্ছা বিনিময়টা পর্যন্ত করা যেত না, কাটটা ছিল।
কেউ কারোর মুখ দেখা হতো না, ফুল দেওয়া হতো না, মেসেজ দেওয়া হতো না। আমরা মনে করি এই ঈদ থেকে নতুন একটা যাত্রা শুরু করা উচিত। আমরা যেন এই কালচারটা চেঞ্জ করে এবারকার ঈদে আমরা সেটা শুরু করি। যদিও আমাদের মুন্নিয়াপা আমরা অনেক ঈদের প্রোগ্রাম একসাথে করেছি, অত্যাচারী নির্যাতনের মধ্যেও আমাদের মধ্যে ছিল, কিন্তু আমরা মনে করি সবাই অতীতকে ভুলে গিয়ে নতুন একটা যাত্রা শুরু করা উচিত। এটা নতুন একটা ঈদ, এবার নতুন একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট যাওয়ার পরে নতুন একটা সময় আমরা ঈদ সবাই মিলে করছি। আমাদের এই জিনিসটা, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা থাকবে, মতের বিরোধ থাকবে, আপনার মতের সাথে মিল হবে না, কিন্তু আপনি যেন প্রতিহিংসা প্রতিশোধমূলক যেন কিছু না হয়, এবং এই ঈদের থেকেই শুরু করা উচিত। এটা যদি হয় রাজনীতিটা সুবাতাস হবে, আমাদের এই কালচারটা নিয়ে আসা উচিত। আমি মনে করি জাতির একজন ক্ষুদ্র এদেশের জনগণ, এক ক্ষুদ্র কর্মী হিসাবে, যে আমাদের রাজনীতিতে এই সৌহার্দ্য সম্পর্ক, মাতৃত্বপূর্ণ সম্পর্ক, ঈদের মহিমার মতো আমাদের রাজনীতির ময়দানটা যদি হটে, এই দেশ জনগণ উপকৃত হবে, আমরা সবাই উপকৃত হব। এই ঈদের দিনে আমাদের এই আশা এবং প্রত্যাশা আমি চাই বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ঈদ করুক, আমাদের নতুন কিছু আসুক, আগামী দিনে দেশটা স্টেবল হোক, দেশের আইনশৃঙ্খলা ঠিক থাকুক, মানুষ যেন দুবেলা দুমুঠো ভাত খেতে পারে সুষ্ঠুভাবে, সেই প্রত্যাশা আমার আজকের এই ঈদে। নিশ্চয়ই অনেকদিন পরে আসলে সবার ভাবনা হয়তো এক জায়গায় এসে মিলে যাচ্ছে। নীলুফার চৌধুরী মনি সেই ছাত্র জীবন থেকে রাজনীতি করছেন, বছরের পর বছর কেটে গেছে আসলে রাজনীতির মধ্যে থেকে। ঈদেও কি আসলে খুব বেশি রাজনৈতিক চিন্তা করেন, নাকি একটু এই রাজনৈতিক চিন্তা থেকে ছুটি নিয়ে একটু পরিবারের জন্যই বেশি চিন্তা করা হয়? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আজকে আপনাদের মাধ্যমে আপনাকে ঈদ মোবারক, আপনার মাধ্যমে যারা জামালপুর 5 আসনের সবাইকে ঈদ মোবারক, জামালপুর জেলাকে ঈদ মোবারক, বাংলাদেশের সমস্ত মুসলিম ভাই বোনদেরকে ঈদ মোবারক, এবং বাংলাদেশের বাইরে প্রবাসী ভাই বোনদের যারা আছে, অনেক কষ্ট করে খেটে দুপয়সা বাংলাদেশে পাঠাচ্ছে, তাদেরকে ঈদ মোবারক। তো এই ঈদের দিনটা আসলে আমরা অনেকটা এরকম যে ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তো আমাদের অবস্থাটা এরকম, আমরা যেখানেই যাই আমাদের সঙ্গে সঙ্গে সব মানে ভালো মন্দ সবই সাথে সাথেই থাকে। সো ঈদটাও সবাইকে নিয়ে ঈদ করার জন্য আমরা সবসময়, যখন 17 বছর 16 বছর ফ্যাসিস্টের অত্যাচারে অতিষ্ঠ ছিলাম বলতে পারেন, তখনও চুপে চাপে ফোনে বিভিন্ন জনকে ঈদের শুভেচ্ছা পাঠানো, ঈদের দিন কারোর জন্য প্রতীক্ষা করা, কেউ কেউ আসবে, কর্মীরা, নেতারা। বা আমার একটা আছে, আমার শ্বশুর বাড়ি মানিকগঞ্জ, তো ওখানে আমার শ্বশুর শাশুড়ি নাই, শ্বশুর খুব বৃদ্ধ, ভীষণ বৃদ্ধ, আমার বাবা মাও এখন বৃদ্ধ, তারপরে শ্বশুরকে ঈদের দিনটা আমরা যাই, তারপরে আমরা এলাকায় যাই। তো সেই হিসেবে আমি মনে করি যে সবার সঙ্গে দেখা হওয়াটা, ওই সময়টা আমরা এটার জন্য অপেক্ষায় থাকি। প্রত্যেকটা মানুষ ঈদের দিন একটা আলাদা একটা সময়, সেই সময়টা আমরা অনেক সময় দুঃখ টুক্ষ এগুলো আর টলি না, কি পেলাম, দেশের কি হলো, কি হচ্ছে, কি হবে, এইসব না থেকে সবার জন্য ওই দিনটা উন্মুক্ত, হিংসা বিদ্বেষ ভুলে, যে কথাটা তাজ ভাই বললেন যে অনেক সময় আমরা ঈদের শুভেচ্ছাটা পর্যন্ত ওরকমভাবে দেওয়া যেত না, দেওয়া হতো না, সেই শুভেচ্ছাটা আমিও চাই যে এখন সবাই সব কিছু ভুলে, ভিতরের কষ্ট যতই থাকুক ভুলে সবাই সবাইকে ঈদ মোবারক করি। এবং আপনি আপনার মাধ্যমে আরেকটু বলছি, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনারা দুইজনই দেশের বাইরে, আপনারা জানেন যে অসুস্থতার জন্য ম্যাডাম গিয়েছেন, এবং আরেকজন তো অনেক দিন প্রবাসী জীবনযাপন করছেন নির্বাসনে থেকে, তাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি, তাদের পক্ষ থেকেও ঈদ মোবারক জানাচ্ছি। ম্যাডাম, আমি যদি কখনো মানে মানিকগঞ্জে এমন সময় গিয়েছে যে সকালবেলা ম্যাডামের সঙ্গে দেখা করে সালাম দিয়ে তারপরে হয়তো গিয়েছি 11টা-12টার দিকে, কারণ 1-1.5 ঘন্টা লাগে যেতে। তো আমরা মিস করব এটা, এইবার উনি থাকবেন না। মাঝখানেও অনেক দিন আমরা মিস করেছি, জেলে ছিলেন, তারপরে বাসায়ও এমবার্গো ছিল, যাওয়া যায় না ওইভাবে। তো এইবার হয়তো বা এই সুবিধাটা পেতাম যদি উনি থাকতেন। মনিপা, আপনি যেহেতু আছেন, আমার একটা খুব প্রশ্ন করতে ইচ্ছা করছে, আমি একদম সাধারণ জনগণ হিসেবেই যদি আসলে প্রশ্নটা করি। দীর্ঘদিন আমরা একটা শব্দ শুনেছি বিএনপি, সেটা হচ্ছে ঈদের পরে আন্দোলন। এই বছর কি আসলে আবার আমাদের এরকম কিছু শুনতে হবে? আমরা প্রত্যাশা রাখি যে এবছর শুনতে হবে না, কিন্তু এই বিএনপির এই ঈদের পরের আন্দোলন শব্দটা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, আলোচনা আছে, এটা নিয়ে আসলে কি বলার আছে? আসলে শোনেন, আন্দোলনটা ফ্যাসিস্ট যে অবস্থায় আমাদের করে রেখেছিল, আমরা কিন্তু আন্দোলনের মধ্যেই ছিলাম। জেল জুলুম হুলিয়া, এটা আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না।
এখন ফ্যাসিস্ট পিটাতো অত্যাচার করতো, গুম করতো, আর মাঝখানে এক একটা টাইমের দিয়ে দলের মহাসচিব থেকে শুরু করে যারা স্পোকসম্যান ছিল তারা এই কথাগুলো বলতেন যে একটা সময় দিয়ে, যদিও আপনাদের কথা মতো কেন বাংলাদেশের অনেকের কথা মতো এটাই ঠিক যে ওইভাবে করা হতো না বা করতে দিত না ফ্যাসিস্ট, যে এই দিত না বলেই কিন্তু ছাত্ররা, জনতারা, দলীয় নেতৃবৃন্দ অন্য অ্যাঙ্গেলে কিন্তু এইবার ধরেছিল ফ্যাসিস্টকে। ফ্যাসিস্ট যদি বুঝতে পারতো অ্যাঙ্গেলটা তাহলে কিন্তু এইবারও ব্যর্থ হতো। তো এই যে অনেকবার ব্যর্থ হতে 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 তিনজন একসঙ্গে দাঁড়াতে দিত না। আপনার মানববন্ধন হাত ধরে ধরে দাঁড়াবে, হাত ধরে দাঁড়ানো তো দূরের কথা, একসঙ্গে তিনজনকে দাঁড়াতে দিত না। যখন তিনজনকে দাঁড়াতে দিত না তখন আপনার আর আমি পুলিশদেরকে আমি ভুলে যেতে চাই, তারপরেও যতই বলি ভুলে যাব, ভোলা যায় না। পুলিশদের যে বিহেভ ছিল, যে বিহেভ, এটা কোনো মানবতার মধ্যে পড়ে না। সেই পরিবর্তনটা কিন্তু আসলে আমরা এই নতুন বাংলাদেশে দেখতে চাই। তো এই জন্য যদি মনে করেন যে এই সরকার যে সরকার, এটা কিন্তু সবার মিলে সরকার, আমরা তাদের সমালোচনা করি না তা না, সরকারে থাকলে সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক, এবং গণতন্ত্র মানেই সমালোচনা থাকবে, এটাও স্বাভাবিক। তো আমরা সমালোচনা করছি, কিন্তু এই সরকারটা যেহেতু প্রত্যেকেরই, আমরা নীরব ছিলাম, তার মানে কি আমাদের সম্মতি ছিল, যারা করেছে তাদের আমাদের বিরোধিতা ছিল না। সো এই সরকারের বিরুদ্ধে ওইভাবে আন্দোলন যাতে না করতে হয়, আমরা এটা আশা করি, আমরা আসলে তাদের পক্ষ থেকেও এটাই চাই। তাজনুভা, এই যে আসলে বিএনপির যেমন ঈদের পরের আন্দোলন নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে, ঈদের পরে এনসিপির রাজনৈতিক এজেন্ডা সামনে আসছে, সেটিও কিন্তু এখন আলোচনার বেশ তুঙ্গে আছে। এনসিপির নানান রকম কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। আজকে যদিও আমরা আসলে খুব কঠিন রাজনৈতিক আলোচনায় যেতে চাই না, কিন্তু ঈদে তো সাধারণত দেখা যায় যে নেতাকর্মীরা নিজের এলাকায় যান এবং সেখানে এক ধরনের শোডাউন আসলে হয়েই যায় না চাইলেও। সেটি নিয়ে একটু জানতে চাই, এবারে ঈদে কি আবার এমন কোনো শোডাউন এনসিপির পক্ষ থেকে হবে যেটি আবারও সমালোচনার খোরাক যোগাবে? যেহেতু 28 ফেব্রুয়ারি মানে আমরা আত্মপ্রকাশ করার একদিন পরেই রোজা শুরু হলো, মানে নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পরপরই রোজা, এবং স্বাভাবিকভাবেই রোজার আমাদের সব সাংগঠনিক কার্যক্রমগুলো একটু সীমিত ছিল, বিভিন্ন এলাকা ভিত্তিক ইফতার এবং জনসংযোগটা ওভাবে যেরকম হয়ে থাকে ওভাবে হয়নি, এবং আমাদের পরিকল্পনা অনুযায়ী যে আমরা ঈদের পরেই হচ্ছে জনসংযোগ শুরু করব এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং থানা পর্যায়ে আমরা সংগঠন বিস্তারের জন্য কাজ করব। সো ওই পরিকল্পনা অনুযায়ী গত এক মাস মোটামুটি হোমওয়ার্ক যতটুকু গোছানো যায় ওভাবে হলো। আর ঈদের আমরা যেহেতু একদম নতুন রাজনৈতিক দল এবং আসার পরপরই সামনে নির্বাচন, সো ওটা মাথায় রেখেই সবার যার যার এলাকা, যার যার আসন বলেন, যেটাই বলেন, সেখানে গুছানো বা সেখানের মানুষের কাছে যাওয়াটা অবশ্যই একটা অত্যন্ত প্রয়োজনীয়। শোডাউন যদি বলেন, শোডাউনটা আসলে দলীয়ভাবে ওভাবে তো সিদ্ধান্ত কখনোই, মানে গণ অভ্যুত্থানের পরে বলেন বা বাংলাদেশের সচেতন যেসব নাগরিক আছে বা সব মানুষই শোডাউনের রাজনীতি আসলে কেউ পছন্দ করে না। সো শোডাউনের রাজনীতি করে মানুষের মন জয় করা যাবে না, এটা নিশ্চিত। সো এনসিপি দলীয়ভাবে যে এই ধরনের রাজনীতি সমর্থন করবে না বলে আমার দৃঢ় বিশ্বাস, কিন্তু কারো ব্যক্তিগত উদ্যোগে বা কেউ যদি ব্যক্তিগতভাবে এসব কার্যক্রম করে, এবং আমার মনে হয় সেটার জবাবদিহিতা যথেষ্ট সুযোগ এই বাংলাদেশে, মানে 24 পরবর্তী বাংলাদেশে রয়েছে এবং সেটা হবে। যেটা প্ল্যানিং যে যার যার এলাকায় যাবে, যার যার বাড়িতে যাবে এবং যতটুকু সম্ভব মানুষের কাছে যাওয়া, মানুষের সাথে কথা বলা, মানুষকে আমরা কি চাই, আমরা কি ধরন, আমাদের চরিত্রটা কি রাজনৈতিক দল হিসেবে, সেটা মানুষের সাথে কথা বলা। কারণ এনসিপি যেহেতু ছাত্র তরুণদের নেতৃত্বে হয়েছে, আমরা সিভিল সোসাইটিকে অনেকখানি কানেক্ট করতে পেরেছি, কিন্তু গ্রামাঞ্চলের বা তৃণমূল পর্যায়ে কিন্তু অনেকেই এখনও আমাদের সাথে ওভাবে সম্পৃক্ত হয়নি। সো তাদের কাছে পৌঁছানোটা আমার কাছে মনে হয়, এবং ঈদের ছুটিতে এটা একটা অনেক বড় সুযোগ যে তাদের সাধারণত রাজনৈতিক দলগুলো কিন্তু এই যে ঈদ কেন্দ্রিক যে রাজনীতি সেটিকে অনেক বেশি আসলে গুরুত্ব দিয়ে থাকেন। এটিও তাজ রহমান, দেখা গেছে বিভিন্ন রকম ঈদে উৎসবে আসলে ভোটের রাজনীতিও কিন্তু অনেক চাঙা হয়ে ওঠে, যে কথা তাজনুভারাও বলছিলেন। নতুন দল হিসেবে তারাও চেষ্টা করছেন যে এই ঈদের সময়টাতে একেবারে তৃণমূল পর্যায়ে কাছাকাছি যাওয়ার। জাতীয় পার্টির আসলে ঈদ ঘিরে, রাজনীতি ঘিরে কি ধরনের চিন্তা ভাবনা আছে?
আমরা একটু ভিন্ন, আপনাকে বলতে হবে। এই জন্য আমরা ইফতার করতে পারছি না, ইফতারে বাধা দেওয়া হচ্ছে, ভাঙ্গা হচ্ছে, প্রোগ্রাম ক্যান্সেল করা হচ্ছে, অনুষ্ঠান করতে পারছি না। আমরা সন্ধিয়ান এই দেশের ইনক্লুসিভ কোনো ইলেকশন করতে পারবে কি না এই সরকার, জাতীয়বাদী এটা সন্দেহ করছে। এই জন্য করছে কারণ এখানে লেভেল প্লেইং ফিল্ডটা নেই। লেভেল প্লেইং ফিল্ড হলে ইন্টারিম গভর্নমেন্টের সময় পলিটিক্যাল পার্টিকে আপনি যারা চলে গেছে তারপরে বাকিগুলোকে আপনি প্রোগ্রাম করতে দিবেন না, তাহলে তো ইনক্লুসিভটা হলো না। আমাদের মনে একটা সন্দেহ যুক্তি, এটা ইনক্লুসিভটা হচ্ছে না। আমি ইফতার ধর্মীয় একটা প্রোগ্রাম করতে পারছি না, আপনাকে আমি দাওয়াত দিতে পারি, তো নিয়ে আসেন আমার একটা ইফতার পার্টি, মুন্নিয়া পারে দিলাম, 10 বাকিও দিলাম, আসতেই তো পারে। সেখানে অতিথিরা আসলো, সেখানে হঠাৎ করে প্রোগ্রামে হামলা করে ইফতার ভঙ্গ দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া, মানুষ ইফতার করতে পারলো না। এই জিনিসগুলো বাংলাদেশের রাজনীতিতে আগে ছিল। বিএনপি ইফতার করতে গেলে আওয়ামী লীগ বাধা দিত, জামাত করতে দিত না। সেই কালচারটা থেকে বেরিয়ে আসে নতুন একটা বিনিময় যদি করতে হয়, তা আপনার এই জিনিসগুলো তো বাদ দিতে হবে। আমাদের এই জিনিসগুলো বাদ দিলে মনের যে আমরা দূরত্ব, রাজনৈতিক দূরত্বটা যেন ব্যক্তিগত দূরত্বতে গিয়ে পৌঁছে না যায়। রাজনীতিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, আমরা কথা বলবো, বাইরে যাব। আমি একসময় খুব ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে ব্রিটিশ পার্লামেন্টের ডিবেটটা দেখতাম। জন্মেজয় প্রাইম মিনিস্টার ছিলেন, টনি ব্লেয়ার ওয়াজ অপোজিশন লিডার, তুমুল বিতর্ক হতো তাদের। বিতর্ক শেষের পরে দুজন আবার কথা বলে একসাথে পার্লামেন্টের হাউস থেকে বেরিয়ে যেতেন। তখন আমার মাথায় আসতো এই কালচারটা কেন আমরা অ্যাডপ্ট করতে পারি না। যদি এই কালচারটা আমাদের দেশে অ্যাডপ্ট হয়ে যেত, আমার দলীয় এজেন্ডা নিয়ে আমি আর্গুমেন্ট করব, আপনারটা আপনি করবেন, মানুষ জাজমেন্ট করবে, বাংলাদেশের মানুষ ডিসাইড করবে কি হবে কি না, নির্বাচনে কি হবে না। কিন্তু এই কালচারটা আমরা যেতে পারছি না। আমাদের নতুন যারা আসছেন তাদের ওয়েলকাম করি, নতুন রাজনৈতিক দল, তারাও এটাকে ইনিশিয়েটিভ নিতে হবে যে না, এই কালচারটা বন্ধ করে দিতে হবে। পুরাতন যারা আছেন বিএনপি, তাদের মধ্য থেকে বন্ধ করতে হবে। আমরা সবাই মিলে এই কালচারটা যদি বন্ধ করি, তাহলে বাংলাদেশের রাজনীতিতে ঈদের মতো রাজনীতিটা হয়ে যদি হয়, ঈদের দিন যেমন সব কিছু বলে গিয়ে দুশ্মনের বাড়িতেও যেতে হবে, আমার বাড়িতে দুশ্মন আসবে, আমি তারে খাওয়াবো, ঈদে কোনো বাধা নাই, ধরা নাই, কিছু নাই, বলা হয় ছোটবেলা থেকে শুনে আসছি। সবাই একসাথে মিলে আমরা কার কাপড় কত দামি সেটা বড় কথা নয়, সবাই কাপড় পরে, নতুন কাপড় পরতে চায়, কাপড় পরে আসতে চায়। সেই মনোভাব নিয়ে যদি আমরা রাজনীতিবিদরা দলগুলো যেই মনোভাবের কথা আপনি বলছেন, এই মনোভাব নিয়ে আমি মনে হয় আপনার কাছে একটা প্রশ্ন একটু বিরতিতে যেতে চাই। এই যে আমরা আসলে দীর্ঘদিন দেখেছি যে রাজনৈতিক যারা নেতাকর্মী আছেন, যারা ভিন্ন আদর্শের রাজনীতি করছেন, তাদের মাঝে আসলে ঈদের দিন আমরা সেই সৌহার্দ্যটা দীর্ঘদিন ধরে দেখিনি। এখন তো আমরা একটা পরিবর্তিত পরিস্থিতিতে আছি। খুব জানতে ইচ্ছে করছে, আপনি নিশ্চয়ই ঈদের কোনো না কোনো একটা সময় আপনার নিজের এলাকায় যাচ্ছেন, সেই এলাকায় যারা অন্যান্য রাজনৈতিক দলের আছেন, বিশেষ করে যারা নতুন রাজনৈতিক দলে এবার আছেন, তাদের সাথে আসলে আপনাদের একসাথে বসে ঈদের সেই শুভেচ্ছা বিনিময় করার কোনো প্ল্যান আছে কিনা? আমি আসবো একটি বিরতি নিয়ে ফিরছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 নিবেদিত রাজকাহনে। নীলুফার চৌধুরী মনি, যেই সৌহার্দ্য কিংবা শুভেচ্ছা বিনিময়ের সংস্কৃতি আমরা দীর্ঘদিন আসলে দেখিনি, এই ঈদে আসলে আমরা সেই সংস্কৃতিতে ফেরত যাব কিনা? আপনি আপনার এলাকায় গিয়ে আপনার এলাকায় যারা নতুন রাজনীতিবিদ আছেন কিংবা অন্যান্য রাজনৈতিক দলে যারা নেতা আছেন, তাদের সাথে এরকম শুভেচ্ছা বিনিময় করবার কোনো পরিকল্পনা করেছেন কি? দেখেন, এটা ছিল না, এটা সত্যি অনেক দিন, এবং একটা ভয়ের রাজনীতি ছিল, যেটার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে না। সেই ভয় থেকে বের হয়ে বাংলাদেশের অবস্থা যে এখনও যে খুব ভালো, সেটাও কিন্তু না। অনেকের জন্যই এখনও এই মুহূর্তেও খারাপ, এবং অনেক রকম ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে ঘিরে, অনেক রকম। তখন একটা ষড়যন্ত্র ছিল, একটা ফ্যাসিস্টের আন্ডারে আমরা সবাই জিম্মি ছিলাম। আর এখন যে ডাইনে বায়ে, উত্তরে দক্ষিণে, পূর্বে পশ্চিমে, উপরে নিচে, সব দিক থেকে যে কোনো সময় যখন একটা দেশের সেনাপ্রধান বলে সে ষড়যন্ত্রের মধ্যে সার্বভৌমত্বের সমস্যা হতে পারে, যখন বড় দলগুলো বলে যে ষড়যন্ত্র হচ্ছে, যখন আপনার সরকার থেকেও বলে ষড়যন্ত্র হচ্ছে, তখন আসলে তো আর বলার অপেক্ষা থাকে না। তো আমরা অবশ্যই চেষ্টা করব, আমরা আমাদের বিভিন্ন জনের সাথে যেভাবে দেখা করার কথা, ফোনে কথা বলার কথা, বাসায় আসতে বলার কথা, ইনশাল্লাহ আমরা তো এটা তো একটা মাথার মধ্যে আছেই। এবং আমার মনে হয় যে অনেক বছরের চেয়ে এই বছরের ঈদটা একটু ব্যতিক্রম হবে। অন্তত মানুষের পিঠ শিরশির করবে না যে এই বুঝি পিছন থেকে কেউ থাবা দিয়ে ধরে নিয়ে গেল, কিংবা এরকম মনে হবে না যে মায়ের হাতের এক লোকমা খেতে গিয়ে তাকে ভাতের মুখে তাকে তুলে নিয়ে গেল। তো এই জায়গাটা থেকে হয়তো বা নিস্তার, এই জন্য গডকে থ্যাঙ্কস। এবং যারা এটার সাথে জড়িত সত্যিকার অর্থে, এখানে আবার অনেক ফেক ঢুকে গেছে, যারা ওই সরকারের সময় ফায়দা লুটেছে, আবার এই সরকারের সময় হালুয়া রুটির ভাগ আরও আগের কাতারে আছে। আমি তো অনেককে চিনিও না, যখন আমি বিভিন্ন জায়গায় যাই, এবং এই 17 বছর এদেরকে আমি দেখি নাই। তো এবং এটাও সত্যি, যারা ছিল সত্যিকার অর্থে, তারা কিন্তু অনেকেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, তারা কিন্তু ওইটার আশা করে নাই যে কি পাবো কি পাবো না।
কিছু এর মধ্যে কয়েকজন কিছু মানুষ আছে যারা খুব স্বার্থ নিয়ে চিন্তা করছে, যাদেরকে নিয়ে একদম আকাশে বাতাসে ধ্বনি উঠছে বাংলাদেশের। তো সেইখানে এরকম থাকেই সব সময়। তো এই থাকাটা আমরা আশা করি নাই। আমরা ভেবেছিলাম যে হয়তো এত বছরে মানুষ বোধহয় কিছু শিখেছে, কিন্তু আমরা দেখলাম তিমিরেই আছে, অনেকখানে কোনো শেখাই হয় নাই। তো যারা অন্ধ তারা সবচেয়ে চোখে বেশি দেখে আজ। তো এই জায়গা থেকে বলতে চাই যে ঈদটা হোক হিংসা বিদ্বেষের ঊর্ধ্বে, ঈদটা হোক সবার জন্য সমান, ঈদটা হোক খুশির একটা আমেজ, এটা নিয়ে আমরা আসলে থাকতে চাই। জি, এই যে আসলে আমাদের মাঝে তর্ক বিতর্ক থাকবে, রাজনৈতিক মতাদর্শের পার্থক্য থাকবে, সেটি আসলে গণতান্ত্রিক সৌন্দর্য। কিন্তু অনেক সময় আমরা দেখি যে কিছু কিছু রাজনৈতিক দলের মধ্যে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয় এবং সেগুলো প্রায়শই বেশ সুস্পষ্ট হয়। তাসনিমা জাবিন, এই মুহূর্তের রাজনৈতিক প্রেক্ষাপটকে যদি আমি বলি, তাহলে হয়তো বিএনপি এবং এনসিপির মধ্যে সেই দূরত্ব খানিকটা স্পষ্ট হচ্ছে। ঈদকে কেন্দ্র করে আসলে নানানভাবে যখন ভোটের রাজনীতি কিংবা নির্বাচনের রাজনীতি চাঙা হয়ে উঠছে, সেই সময়টার থেকে আপনাদের ইচ্ছা আছে কিনা আসলে বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে এই দূরত্বটাকে কমিয়ে নিয়ে আসার? এটার যেটা মানে আলোচনা হচ্ছিল যে বিভিন্ন রাজনৈতিক দলের কাছাকাছি আসা বা সম্প্রীতি বাড়া, এই রাজনৈতিক চর্চাটা স্বপ্ন আমার মনে হয় একজন সত্যিকারের রাজনৈতিক যে রাজনীতিবিদ সে সবসময় দেখে থাকবে, এবং আমরাও এর ব্যতিক্রম না। আমরা হয়তো এই ফিল্ডে নতুন, কিন্তু আপনি গত এক মাসে ইফতার পার্টিগুলা যদি দেখেন, প্রত্যেকটা দলের ইফতার পার্টিতে কিন্তু অপর দল গিয়েছে। বিএনপিরটাতে আমরা গিয়েছি, আমাদেরটাতে বিএনপি এসেছে, এবি পার্টি বা জামাতের যে সব রাজনৈতিক দলগুলো বা বিভিন্ন এই যে এতগুলো শহর জুড়ে এত আলোচনা সভা সেমিনার, আপনি কিন্তু ওখানে বক্তাদের মধ্যে দেখবেন যে সবার বডি ল্যাঙ্গুয়েজ এবং হাসি খুশি, সবাই দ্বিমত পোষণ করছে বা তর্ক করছে, যুক্তি রাখছে, কিন্তু তাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে বা দৃশ্যমান। তো এই ধরনের চর্চা করাটা, ভাই যেটা বললেন যে দলীয় এজেন্ডা থাকবে, দলীয় মতাদর্শ থাকবে, আমরা দলের জন্য কথা বলবো, কিন্তু আমরা সবাই বাংলাদেশের হয়ে রাজনীতিটা করব, কিন্তু নিজ নিজ ব্যানারে করব, ব্যাপারটা যাতে এরকম হয়। আরেকটা বিষয় একটু উল্লেখ করতে চাই যে দূরত্ব কমানোর ব্যাপারে, যেহেতু ছাত্র তরুণদের দল এনসিপি অনেক দল হিসেবেও ছোট এবং দলের সদস্যরাও বয়সে অনেক তরুণ, কিন্তু আমাদের প্রত্যাশার ভারটা তো অনেক বেশি। হ্যাঁ, প্রত্যাশার ভার বেশি। অনেক সময় আমাদের দ্বিমত করার ভাষাটাকে অনেক সময় আদবের একটা কাঠগড়ায় ফেলা হয়। আসলে ব্যাপারটা এরকম না, যেহেতু তারুণ্যের একটা উদ্দীপনা থাকে এবং আমরা সবসময় এটা আসলে কারেকশনের চেষ্টা করি যে যথেষ্ট বিনয়ের সাথে যাতে দ্বিমত করা হয় বা প্রতিবাদ জানানো হয় বা অন্যায় নিয়ে কথা বলা হয়। এই ব্যাপারগুলোও কিন্তু আমরা আমাদের হোমওয়ার্কের মধ্যে রাখি বা কারেকশনের মধ্যে রাখি, এবং আমরাও এটা আশা করি যারা আমাদের থেকে অভিজ্ঞ, যারা আমাদের থেকে অনেক বেশি এই পথ চলায় আছেন, যাদের রাজনৈতিক জীবন আমাদের এক একজনের বয়সের থেকেও অনেকের বেশি, তারাও আমাদেরকে স্নেহ সুলভ দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভুলগুলাকে ওভাবে যুক্তির খাতিরে এবং তর্কের খাতিরে পেশ করবেন, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে সৌহার্দ্যতা থাকবে। তো এরকম অবশ্যই আমরাও করি এবং এভাবেই কিন্তু একটা সুস্থ রাজনীতির ধারা দেশে ফিরবে। নিশ্চয়ই। এটিও তাজ রহমান, অনেক একটু ভারী কথাই আসলে চলে যাচ্ছিলাম আমি আবার একটু ফিরতে চাই। ঈদে আসলে আমাদের সবারই উৎসব ইচ্ছা করে একটা একেবারে নতুন একটা কিছু কাপড় কিনতে, এবং আমি যতটুকু জানি যে আপনার পাঞ্জাবির কালেকশন খুব ভালো। এবার ঈদে আসলে কি চিন্তা করেছেন? এলাকায় যাচ্ছেন, ঈদ করছেন? আমার ছোটবেলা থেকে আমি সব ভাই বোনদের মধ্যে সবার ছোট, আমরা 4 ভাই 1 বোনের মধ্যে আমি সব ছোট। তো আমার পাঞ্জাবির প্রতি খুব শখ, ঝগড়াঝাটি। আমার মা আমার পায়ে রুটি দিত যে আমার ছোট ছেলে, ওইটাকে ধারাবাহিক ধরে এখনো পর্যন্ত আমি আছি। পাঞ্জাবিটা একটু খুব শখে পরি, নতুন পাঞ্জাবি। আর আপনারা ডাকেন মাঝে মধ্যে, আর মনি আপার সাথে আসলে তো শাড়ির কালারের সাথে পারি না, তাই আমি একটু পাঞ্জাবি কালেকশনটা রাখি আর কি। এবারে কি পাঞ্জাবি তো আছেই, নিয়েছি, করব। পাঞ্জাবি পরে ঈদ করা এটার সৌন্দর্য মনে হয়। এবার আমরা যারা রাজনীতি করি, আমাদের মনে হয় যে আমরা মানুষের সাথে যত বেশি মিশে মানুষের ভালোবাসা পাবো, এটাই আমাদের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় পাওয়া। ঈদও পাওয়া, সব কিছুই পাওয়া। আমি আলোচনা তো নিয়ে করবো, গঠনমূলক করব, সীমারেখার মধ্যে করব। আমার মনে রাখতে হবে, আমি আরেকজনের অপমান তুচ্ছ-তাচ্ছিল্য করে যদি বক্তব্য দেই, তা আমার এই বক্তব্যটা আমাদের যারা দেখছে টিভিতে, আমাদের বাচ্চারা যারা, ইয়াং জেনারেশন যারা, এরা কিন্তু পিছনে চলে যাবে। সুতরাং আমাদের এই সৌহার্দ্য যদি ঈদের ভাষা, যদি রাজনীতির ভাষাটা হয়, বক্তব্য দিব সবাই, আমার গঠনমূলক, আমি ছোট হোক বড় হোক সবাই সম্মান করে বক্তব্য রাজনীতি রাখতে হবে। আমি ছোটো বলে তাকে
অপমান করে বক্তব্য দেওয়ার আমারও কোনো সুযোগ নাই। আর যারা আমাদের অগ্রজ আছেন ওনাদেরকেও বক্তব্য সেভাবে দিতে হবে। এবং আমাদের অনুজ যারা, তারা কিন্তু মনে রাখতে হবে রাজনীতিতে সিনিয়রদের ভুল থাকতে পারে, কিন্তু সিনিয়রদের পথ অনুসরণ করেই রাজনীতিতে দেখা হয়। রাজনীতিটা কিন্তু জেনারেশন, নতুন এবং পুরাতন মিলেই হয়। আপনি পুরাতনকে একদম বাদ দিয়ে নতুন করা যাবে না, নতুন সব করা সম্ভব হবে না, পুরাতনকেও নতুনকে লাগবে। আমি মনে করি আমাদের ঈদের এইবারকার ঈদটা দেখি যাই, এলাকার আওয়ামী লীগের নেতাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করব, বিএনপির নেতা যাব, এনসিপির নেতাদের বাড়িতে যাব। ওরা নাই, ওদের মা বাবা তো আছে, দেখতে তো অসুবিধা নাই, বাপ তো দোষ করে নাই। তারাও তো বলছে তারা এবার নিজেদের এলাকায় গিয়ে ঈদ করবে, সেই রাজনৈতিক ভাইবটা কিন্তু চলে আসছে। বলছি যে আমি আওয়ামী লীগ জাতীয় পার্টি করি, আমি যদি না থাকি তো আমার মা তো আর জাতীয় পার্টি আমার ছেলেকে জন্ম দিয়ে কোনো পাপ করে নাই। মনি আবার বাড়িতে যদি মনি আবার না থাকে, ওরা তো ঈদে যেতে পারে নাই 17 বছর, ঈদে গেলে ধাবা দিত, ধরে নিয়ে যেত। এই কালচারটা থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। এই বাইকের ঈদ থেকে এটা যেন আমরা সূচনা করি নতুন এক যাত্রা, যে আমাদের ঈদ হবে সবার সাথে মিলে, রাজনীতিটা হবে বাইরে, গড়ে হবে ঈদ, সবাই আমাদের ভাই বোন, সবাই মিলে আমরা যদি আসলে ভালো কিছু চিন্তা করছি। তারপরেও নীলুফার চৌধুরী মানে এই যে 16-17 বছর পরিবারের কাছাকাছি যেতেও আপনাদের একটা ভীতি কাজ করেছে। এত দীর্ঘদিন ধরে আসলে রাজনীতি করছেন, সেটা নিঃসন্দেহে নিজের জন্য নয়, দেশের জন্য, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেই আপনারা এভাবে রাজনীতি করে গেছেন। কখনো কি মনে হয়েছে যে উৎসবের দিনগুলোতে ভীষণ মন খারাপ হয়েছে যে পরিবারের সাথে কাছাকাছি যেতে পারলাম না, বাবা মার সাথে দেখা করতে পারলাম না, আজকে রাজনীতি না করলেই হয়তো খানিকটা ভালো হতো? হ্যাঁ, এটা তো অহরহ মনে হয়েছে। এটা মনে হওয়ার কারণ আরও আমি যে একদম যেতে পারি নাই তা না, আমি গেলেও তো লাভ নেই, কারণ আমি কাউকে তো পাই নাই, সবাই তো দৌড়ের উপর, পালানের উপর, সো আমি থাকলে তো লাভ নাই। তো এই যে ফিলিংটা এই জায়গাতে, তখন মনে হতো যে দেশের জন্য কাজ করতে গেলাম, দেশ বুঝলো না, যারা ভালো কিছু করতে চায় তাদেরকে বুঝলো না, অথচ মন্দর কথা চিন্তা করার আগে ওই কাজটা হয়ে যায়। এটাই হলো দুঃখ, যে এই যে যারা আছে, যারা ছিল, যারা থাকবে, তাদের প্রত্যেকেরই একটা জায়গায়, প্রত্যেকেই কিন্তু দেশপ্রেমিক হয়েই কিন্তু রাজনীতিতে ঢোকে। খুব কম আছে যারা মানে কিছু ফয়দা লুটার জন্য আসে, এবং যারা ফয়দা লুটার জন্য আসে ওদের না পিছনে আর ফিরে তাকাতে হয় না, ওরা এটাকে একটা ব্যবসা হিসেবে নেয়। কিছু আগে থুক বরাদ্দ করে মাছের টোপের মতো একটা টোপ দিয়ে বসি ফেলে, তারপরে একটা বড় মাছ ধরে, ওরা কিন্তু ধরতেই থাকে। বাট যারা সত্যিকার অর্থে মাছগুলোকে পুষে পালে বড় করে, তারা কিন্তু ওই মাছটার চোখে দেখে না। তো এই বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ডে এই জিনিসগুলো খুব বেশি হয়। আর থার্ড ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের গণতন্ত্র তো অভিনব গণতন্ত্র। আমি রাষ্ট্রবিজ্ঞানে 2 কলম পড়েছি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পড়ালেখার সঙ্গে বাংলাদেশের রাজনীতির মিনিমাম কোনো সম্পৃক্ততা নাই। মানে এটা কেমন, এটা যে কোনো সময় যে কোনো কিছু হওয়ার জন্য আপনি রেডি থাকতে পারেন। কিন্তু সেখান থেকে তার সম্বন্ধে বেরিয়ে আসতে হবে যে তাজনুভারা আসলে নতুনভাবে রাজনৈতিক চিন্তা করছেন। সব মিশেল আসলে আমরা চাই রাজনীতিতে আসুক, অভিজ্ঞতা আসুক, নতুনত্ব আসুক, তারুণ্য আসুক। এবং এই যে আপনি একটা কথা বলছিলেন যে দৌড়ে থাকার এক ধরনের কালচার সৃষ্টি হয়েছিল, যে উৎসবগুলোতে আসলে বাড়িতে থাকা যায় না, দৌড়ের উপর থাকতে হয়, পালিয়ে বাঁচতে হয়। এখান থেকে আসলে আমরা নিশ্চয়ই পরিবর্তন চাই, এবং সেখানে আসলে নতুন যারা রাজনীতি করছেন তাদেরও তো একটা বড় দায়ভার আছে। আপনারা যারা নতুন এই বছর থেকে আসলে প্রথম এই ঈদগুলো রাজনীতিবিদ হিসেবে পালন করছেন, আপনাদের মধ্যে আসলে সেই প্রত্যয় আছে কিনা যাতে করে বাংলাদেশে আর কোনো রাজনীতিবিদকে অন্তত উৎসবের দিনগুলোতে নিজের পরিবার থেকে দূরে থাকতে না হয়, পালিয়ে থাকতে না হয়, সেটি নিয়ে আপনারা কিভাবে ভাবছেন? এই ভাবনা জায়গাটি আমি শুনবো। তাজনুভা, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি25 পাতিমিদিত রাজকাহন থেকে এই পর্যায়ে আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 পাতিমিদিত রাজকাহনে। তাজনুভা যাবেন, এই যে পরিবর্তন আসলে আমরা প্রত্যাশা করছি, যে এই দৌড়ে থাকার কিংবা ঈদ উৎসব পার্বণে পালিয়ে থাকার যে রাজনীতি আমরা দেখেছি, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে নতুনদের দায় কতখানি? কি মনে করছেন নতুনরা, আপনারা যখন এই রাজনীতি শুরু করছেন, এবছর রাজনীতিবিদ হিসেবে আপনাদের প্রথম ঈদ, আমরা সেই প্রত্যাশা আসলে করতে পারি কিনা আর কখনো কোনো ঈদে কিংবা কোনো উৎসবে, ধর্মীয় উৎসবে কোনো রাজনীতিকদের আর কখনো পালিয়ে থাকতে হবে না? শুধু উৎসব কেন, সব সময় এটা তো কখনো কথা হতে পারে। নিজের পরিবার থেকে কেন একজন রাজনীতিবিদ পালিয়ে থাকবে? এটা তো তার পরিবারের সাথে তো তার এইটার দায়িত্ব পরিবার নেবে না। এবং এই আসলে এই প্রতিহিংসার রাজনীতি, মারামারি, হানাহানির রাজনীতি অনেক আগে বাংলাদেশের মানুষ আসলে ত্যাগ করেছে। বাংলাদেশের মানুষ এসব পছন্দ করে না, এবং এই গণ অভ্যুত্থানের পরে এটা একদম স্পষ্ট। এই প্রতিহিংসার রাজনীতি যেটা ছিল, যে আপনি আমার বিরুদ্ধে একটা কথা বললেই এবার আপনাকে আইন দিয়ে, মামলা দিয়ে, যে আমরা যখন অনুষ্ঠান শুরু হওয়ার আগে বসেছিলাম, আপনারা আলাপ করছিলেন যে তথ্য আইনে কার কয়টা মামলা আছে, শুধু 2 কলম লেখার জন্য ওনাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন। তো এই প্রতিহিংসার রাজনীতি
কখনোই আর বাংলাদেশে ফিরবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, এবং এটার চর্চা আমাদেরকে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায়, এবং আমাদেরও এটা দায় যে এই চর্চাটা করার। এবং পাশাপাশি পারিবারিকভাবে এই যে অমুক পরিবার যদি বিএনপির হয় এবং তার পারিবারিক বিপদে যাতে এনসিপির পরিবার দাঁড়ায়, এরকম একটা সংস্কৃতির স্বপ্ন আমরা দেখি, এবং এরকম একটা সংস্কৃতি শুধু স্বপ্ন না, সেটা বাস্তবায়নের আশা করি। বিএনপি না, পুরো দেশের পাশেই আসলে আপনারা সবাই দাঁড়াবেন। আর আরেকটা যে রাজনীতিটা আসলে হওয়া উচিত যে জনগণকে কোন রাজনৈতিক দল কিভাবে খুশি করতে পারছে, নিজেদের মধ্যে কম্পিটিশনটা ওখানে হওয়া উচিত যে জনগণকে কে বেশি মন জয় করতে পারছে, যে ভোটের জন্য বা তাকে কাছে টানার জন্য। নিজেরা ব্যক্তি আক্রমণ বা এইসব প্রতিহিংসার করে বা দমন পীড়ন করে এই রাজনীতি আমার মনে হয় না বাংলাদেশে আর ঠাঁই হবে। তাসনুভা, একদম ছোট করে একটু জানতে চাই, এই যে আসলে প্রথমবার আসলে রাজনীতিবিদ হিসেবে ঈদ করছেন পরিবারের বাইরে, এখন পরিবার হঠাৎ করে অনেক বড় হয়েছে, যেহেতু আপনি বলছিলেন আপনার রাজনীতিবিদ হওয়ার তেমন কোনো আসলে প্ল্যানিং ছিল না, কেমন লাগছে এত বিশাল পরিবার, আসলে পুরো দেশ এখন পরিবার হয়ে গেছে? এটার আসলে রেসপন্সিবিলিটিটা অনেক বেশি ফিল করি। এখন কোনো কিছু বলতে লিখতে একটু ভাবতে হয়, চিন্তা করতে হয়, এবং মানুষ যাতে কোন কথায় আঘাত না পায় এই চিন্তাটা একটু বেশি থাকে। আমার মনে হয় যে এটা এক ধরনের দায়িত্ব, যে আসলে আগে কাউকে কথা বলার আগে হয়তো ওভাবে হয়তো ফিল্টার করতে হতো না বা চিন্তা করতে হতো না, কিন্তু এখন কেউ যাতে কষ্ট না পায় এবং কথাটা যাতে যৌক্তিক হয় এবং কথাটা যাতে আমার রাজনীতির পক্ষে হয় সেই ব্যাপারটা চিন্তা করতে হয়। আর প্ল্যানিং ছিল না, কিন্তু যেহেতু সময়ের দাবিতে এখানে এসেছি এবং দায়িত্ব নিতে প্রস্তুত, ওভাবেই এসেছি। সো আশা করব যে ওভাবেই সামনে পথ চলতে পারবো। দায়িত্বটা তো আসলে অনেক বিশাল নীলুফার চৌধুরী মনি, এই বিশাল দায়িত্বের মধ্যে আসলে যখন সারা বছর হয়তো একেবারে তৃণমূলের মানুষের কাছাকাছি না যা আপনারা সারা বছরই গিয়ে থাকেন, তারপরে সে উৎসবের দিনগুলোতে একটু ভিন্ন, মানুষের আপনাদের কাছে প্রত্যাশাটাও একটু বেশি থাকে উৎসব পার্বণগুলোতে, সেই সময়টাতে আসলে কেমন লাগে? নিশ্চয়ই ভালো লাগার পরিমাণটা একটু বেশি কিনা? না, অবশ্যই ভালো লাগে, এটা ভালো লাগে। এবং যারা দূরে থাকে, দূরে মানে একটা এরিয়া তো বেশ দূর, অনেকটা লম্বা, তো সবার তো আসা সম্ভব হয় না। বিভিন্ন ইউনিয়ন তারা আফসোস করে, তারা আবার ফোনে কথা বলে। এই যে কথা বলা, এই যে তাদের সঙ্গ দেওয়া, এই যে তাদের সাথে একটু আনন্দকে ভাগাভাগি করে নেওয়া, এটা আসলে বলে বোঝানোর মতো না। এটা সত্যি, এটা ফিল করার মতো একটা জিনিস, এটা ধারণ করা, লালন করার মতো একটা জিনিস। এবং একটা সময় দেখতে দেখতে তো ঈদের দিনটা চলেই যায়। আর আমরা যারা মেয়েরা আরেকটু কাজ বেশিও থাকে, ভিতর বাড়ির কাজ, বাইরের বাড়ির কাজ, তো একটা সময় যখন চলে যায় তখন আফসোস মনে হয় যে আরেকটু সময়টা বাড়লে আরেকটু ভালো হতো, আমরা বের হতে পারতাম, আরেকটু কিছু যেতে পারতাম। যেটা আবার তাজ ভাইরা সুন্দর মতো ফুরফুর করে ঘুরে বেড়াইলো একটা পাঞ্জাবি গায়ে দিয়ে, তাদের তো কোনো পিস্টার নাই, বাট আমাদের বাচ্চারা কি খাইলো, হাজবেন্ড কি খাইলো, এত কিছুর ভিতরেও শ্বশুররা কি খাইলো, বা বাড়ির অন্যরা কি খাইলো, বাবা মার কি অবস্থা খোঁজ নেওয়া, এগুলো সব কিছু মিলে আমাদের উপর আরেকটা নতুন একটা দায়িত্ব, বাড়তি দায়িত্ব থেকে যায়। সেটাও মিলে মনে করেন যে আগের দিন থেকেই তো ঈদটার রান্না বান্না এগুলা শুরু হয়, সেটা মিলে ওটা অন্যরকম আরেকটা আনন্দর মাত্রা বাড়ায়, কমায় না। কারণ প্রত্যেকে দেওয়ার মধ্যেই সুখ, নেয়ার মধ্যে না। এই যে রাজনীতিবিদদের প্রতি সাধারণ মানুষের যারা একটু দূর থেকে দেখেন, তাদের একটা পারসেপশন কাজ করে যে আপনারা খুব কট্টর কিংবা খুব কঠিন কঠিন কথা বলেন, টকশো এসে শুধু বিতর্ক হয়, ঝগড়াঝাটি হয়, তার বাইরেও আসলে আপনাদের একটা ভিন্ন রকম জীবন আছে, সেখানে আপনাদের পরিবারের প্রতি অনেক দায়িত্ব আছে, সাধারণ মানুষের সাথে আপনারা খুব কাছাকাছি গিয়ে মেশার যে সুযোগ পান সেটিও নিঃসন্দেহে আনন্দের। এটিও তাজ রহমান যে গল্পগুলো নীলুফার চৌধুরী মনি বলছিলেন, সেখান থেকে আরো ভিন্ন রকম গল্প তো আপনাদের আছে। একদম তৃণমূল পর্যায়ের কোনো একটা মানুষ হয়তো আপনি এলাকায় গেছেন দেখে তার বাগানের একটা সবজি নিয়ে এসে উপহার দিয়েছে, কোনো সময় হয়তো কেউ নিজের বাগানের একটা ফুল নিয়ে এসে উপহার দিয়েছে, সেই মুহূর্তগুলো আসলে মনে পড়ে কি? অবশ্যই আমাদের যখন এলাকাতে যাই, আমাদের মানুষগুলো চেষ্টা করে আমাদেরকে কি দিবে, বাগান থেকে হোক, ঘর থেকে হোক, বলে আজকে একটা রান্না করে নিয়ে আসছে, এটা আপনি একটু খাবেন না। এইটা একটা ভালোবাসা মানুষের, অনেক আমাদেরকে খুব টাচি করে। মানুষ রাজনীতিবিদ নিয়ে সমালোচনা করে, আমাদের আলোচনা তো আমরা শুনি, কারণ আমরা কাছের গ্লাসের মধ্যে তো রাজনীতিবিদ যারা আমরা আছি, আমাদের চতুর্দিকে কিন্তু কাজ ভিজিবল, সবাই দেখতে পারে আমাদেরকে নিয়ে আলোচনাও বেশি, সমালোচনাও বেশি। আমরাই যত কিছু হওয়ার আমাদের উপরেই যায়, বাকিরা তোমার বসে বসে মধু খায়, ক্ষমতার পাট পরিবর্তন হলেও তারা থাকে। আমলারা কানাডাতে বেগমপাড়াতে 70% বাড়ি বানাইছে আমলারা, দুঃসব রাজনীতিবিদদের। আমার একটা কথা, রাজনীতিবিদ আমরা যারা আছে, আমাদের রিকনসিলিয়েশন
আমাদের মনোভাব থাকতে হবে যে আমরা কোহিশন থাকতে হবে। আমার আলোচনা থাকবে, আপনার বিরুদ্ধে থাকবে, মতামত থাকবে, কিন্তু আমরা কারোর আঘাত দিয়ে কথা বলা, কষ্টটা, এটা খুব খারাপ। রাজনীতিতে এটা আওয়ামী লীগ যে অবস্থা 17 বছরে করেছিল, এটা আমাদের মনে হয় আস্তে আস্তে আমরা বন্ধ করা উচিত। এটা যদি বন্ধ হয়, নতুন প্রজন্ম যদি আমাদের সাথে সেটাতে যোগ দেয়, আস্তে আস্তে এটাতে চেঞ্জ হবে। কারণ রাজনীতিতে কিন্তু নতুন প্রজন্ম যারা, এরা কিন্তু খুব পিছিয়ে যাচ্ছে। আপনি সেদিনকে একটা সার্ভে দেখেছেন, আপনার টকশোতে ওই দিন ছিলাম আমি। সার্ভেতে তার হচ্ছে রাজনীতি পছন্দ হচ্ছে না, কারণ এইটার জন্য। আপনি রাজনীতিতে এসেই আরেকজনকে গালি যদি দেওয়া শুরু করে দেন, তুচ্ছ তাচ্ছল্য করেন, তো নতুন প্রজন্ম বল বাবা এখানে গিয়ে তো গালির প্র্যাকটিস করা শুরু করতে হবে। মুন্নিয়া পারে আমার ধরতে হবে, তার দলকে ধরতে হবে, উনি আমাকে ধরতে হবে, আসবা আমাকে ধরতে হবে। এই দরাদরি না, আলোচনা করি কার ভুল কোথায় আছে। ভুল থাকবেই রাজনীতি দল। এই জিনিসটা যদি আমরা একটু কমাইতে পারি, যদি মিনিমাইজ করতে পারি, রাজনীতিতে কিন্তু সৌন্দর্যটা আছে, থাকবে। আর দেশের স্বার্থে সবাইকে এক হতে হবে। কালকে বিএনপির এক নেতা বলেছেন, মির্জা আব্বাস সাহেব, দেশের স্বার্থে কিন্তু সবাই এক হতে পারে যে কোনো সময়। এটাই হওয়া উচিত। দ্যাট ইজ দি স্পিরিট অফ দি পলিটিশিয়ান। এই পরিবর্তিত প্রেক্ষাপটে নিশ্চয়ই আমরা প্রত্যেককে সেই প্রত্যাশা করতে চাই যে আমরা সবাই দেশের কথা সবার আগে চিন্তা করতে চাই। সেটি আমি আসলে যেই রাজনৈতিক মতাদর্শেরই বিশ্বাসী হই না কেন। এবং ঈদের সময় আসলে রাত পোহালে ঈদ, এবং আমি একদম নিশ্চিত যে আমরা সবাই ছোটবেলা থেকে এই চাঁদ রাতটাতে একটি গান শুনে বড় হয়েছে, এবং সেই গানটা না শুনলে আসলে আমাদের ঈদ শুরু হয়েছে সেটি কখনোই মনে হয় না। এবং এই গানটির কথা আমি একটু দর্শকদেরকেও জানিয়ে রাখতে চাই। আজকে কিন্তু নীলুফার চৌধুরী মনি নিজে এসে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে আমরা আসলে এই গান দিয়ে অনুষ্ঠান শুরু করতে পারি কিনা। আমরা শুরু করিনি, তবে আমরা শেষটা আসলে এই গানটা দিয়ে করতে চাই। বলেছি যে এই আমাদের টকশোর মধ্যে কি এই আবহাওয়া গানটা চলবে, এই আবহাওয়া আমরা একদম পুরোপুরি আজকে আনতে চাই মনি আপা। এবং আমি চাই একটু আজকে আপনারা আমার বিশেষ অতিথি হয়ে এসেছেন আজকের এই বিশেষ আয়োজনে, চাঁদ রাতের সময়টাতে, এই ঈদের সময়টাতে এই গানটা দিয়ে আমরা একটু শেষ করতে চাই। মনি আপা যদি গানটা শুরু করেন, আমি না, আপনি যদি শুরু করেন আমরা আছি আপনার সাথে অবশ্যই। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও তোর আপনাকে আজ বিলিয়ে দে তুই আসমানি তাগিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আজকে অন্তত আমরা নিশ্চিতভাবে বলতে পারছি যে রাজনীতিবিদরা আসলে শুধু রাজনীতি কিংবা টকশো টেবিলের তর্কই করেন না, তারা আসলে গানও গাইতে পারেন। তাদের জীবনটাও আসলে একেবারেই সাধারণ সাদামাটা মানুষের মতোই কাটে। অসংখ্য ধন্যবাদ আজকের এই বিশেষ সময়টাতে আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। নীলুফার চৌধুরী মনি, এটিও তাজ রহমান এবং তাজনুভা জাবিন, ধন্যবাদ আজকে রাজকাহনে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি জিপি তিশপা আপনি বিদিত রাজকাহন থেকে। ফিরবো আগামীকাল রাত 10টায়। ডিবিসির সাথেই থাকুন। ধন্যবাদ।